ক্ষমতা দেওয়া হয় নাই শেখ মুজিবুর রহমান সাহেব, তাই না? ইতিহাস তো আপনারা সবাই জানেন, ক্ষমতা দেয়া হয় নাই। এই যে বৈষম্যটা ছিল তখন, 7ই মার্চের যে রেসকোর্সের ভাষণে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে রাজনীতি করতেন, এখনো জীবিত আছেন, সম্ভবত এখন 86 বছর বয়স হবে। পরবর্তীতে একজন বুয়েট থেকে একজন ইঞ্জিনিয়ার সাহেব, এবং পরবর্তীতে তিনি বুয়েটের প্রফেসর ছিলেন, এনার্জি কমিশনে চাকরি করেছেন, এবং ওয়াজেদ সাহেবের তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন। তার কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে শুনেছি যে 71 ভেতর বাহিরে, 1971 ভেতরে বাহিরে যে বইটা আছে, সাবেক মন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত প্রয়াত AK খন্দকার সাহেবের লেখা, তাই না? কম বেশি জানার সময় না, আওয়ামী লীগের বড় দায়িত্ব ছিলেন। তার বইতে লেখা আছে 7ই মার্চের রেসকোর্স ভাষণে, আচ্ছা বইটা কি আমরা লিখেছি? বিএনপি লিখছে, জাতীয় পার্টি লিখছে, জামাত ইসলামী লিখছে, আওয়ামী লীগের দায়িত্বশীল পদে মন্ত্রী থাকা অবস্থায় তিনি বইটা লিখেছেন, যিনি একসময় একজন সেক্টর কমান্ডার ছিলেন, এবং পাশাপাশি তিনি কি ছিলেন? বিমান বাহিনীর প্রধান ছিলেন, এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য ছিলেন, মন্ত্রীও ছিলেন, তাই না? আমার ইতিহাসে বলতে গিয়ে আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, সেগুলো আপনারা উইকিপিডিয়া দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। এখনো যদি আপনি গুগলে যান, 1971 ভেতরে বাহিরে, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে লেখনী, এর মধ্যে আপনি এখনো PDF ডাউনলোড করতে পারবেন। সেখানে তিনি লিখেছেন, ওই কথাটা আমার মনে বারবার আসতো যে আমি যদি কাউকে সামনে পেতাম যিনি সরাসরি 7ই মার্চের রেসকোর্সের ভাষণে উপস্থিত ছিল, তার কাছে আমি একটু শুনে নিতাম। তো কথাটা ছিল, পুরো ভাষণটা দেওয়ার পরে খুব একটা জ্বালাময়ী এবং মোটিভেশনাল একটা স্পিচ ছিল না, এটা অস্বীকার করার কিছু নাই, একটা ভাষণ ছিল। সেই ভাষণের শেষের কথাগুলো কি ছিল বলেন তো? আপনি সেই বইয়ে গেলে পাবেন, সেখানে ছিল জয় বাংলা, তাই না? জয় বাংলা। দুবারের পরে শেষে ছিল জয় পাকিস্তান। আপনি আমার কথা না, সেই বইটা যান, আপনি খুঁজলেই পাবেন, সেখানে তিনি এটাকে সার্টিফাই করেছেন। আমি কিন্তু আজকে কোনো কাদা ছোড়াছুড়ি করতে আসি, আমি একটা ইতিহাস বলতে আসি। এই যে ঘোষণাটা, একটা 7ই মার্চের কথা বললাম, আজকে কত? 26শে মার্চ। আমি তখন ওনাকে বললাম, আচ্ছা তিনি যে কথাটা বললেন যে AK খন্দকার সাহেব বইয়ে লিখলেন, কথাটা কি তিনি আসলেই বলেছিলেন? তা না হলে উনি কেন লিখলেন? উনি তখন আমাকে বলেন, এখনো জীবিত আছেন, বর্তমানে তিনি তার একমাত্র ছেলের সাথে কানাডার সফরে আছেন। এর মধ্যে দেশে আসলে কখনো যদি সুযোগ হয়, আমি দাওয়াত করে তাকে নিয়েও আসতে পারবো ইনশাআল্লাহ। তিনি বললেন যে ওই সময়কার প্রেক্ষাপটে ওনার বক্তব্য, যিনি উপস্থিত ছিলেন, আমি কিন্তু আগে বলেছি যে আমার জন্ম তার আগের ইতিহাসটা, তাহলে আমাকে কোথা থেকে জানতে হবে? এটা বইপত্র, চশমতির দওয়া, মানে যারা সরাসরি সেখানে ছিলেন, চাক্ষুষ সাক্ষী, তাদের কাছ থেকে, যারা এর মধ্যে অংশ নিয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। তো এটা নিয়ে অবশ্যই AK খন্দকার সাহেব অনেক আক্রমণের শিকার হয়েছিলেন, পরে অনেক অপদস্থ হয়েছিলেন তার নিজের দলের পক্ষ থেকে। যাই হোক, সত্যি কথা বললে অনেক সময় কিন্তু অপদস্থ হতে হয়, তাই না? সত্যি কিন্তু ধৈর্য এবং সবরের সাথে, কি মানে হকের কথা বলতে গেলে ধৈর্য লাগবে, এবং কি বলে আসবে, কারো পছন্দ হবে, কারো হবে না। এখন ঘটনা হলো যে তিনি বললেন যে ওই সময়কার প্রেক্ষাপটে ওইটা বলাই যুক্তিযুক্ত ছিল, কেননা তিনি তো যে নির্বাচনে নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচিত হওয়ার দায়িত্বটা নিতে চাচ্ছেন। মানে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করেছে, দায়িত্বটা দিচ্ছে না, ওই রাষ্ট্রের সাথেই সংহতি রেখে তিনি বলছেন যে যদি এগুলো না দাও তাহলে আমরা সবাই হাতে মারবো, পানিতে মারবো, এগুলো বলেছিলেন না? এই জন্য ওই রাষ্ট্রের সাথে সংহতি রেখেই ওই রাষ্ট্রের পক্ষে তিনি যেহেতু নির্বাচিত হয়েছেন, কিন্তু ক্ষমতা দেওয়া হয়নি। আমাদের অনেক সময় দেখি না, নির্বাচন হয়ে যায়,
রেজাল্ট দিতে দেরি করে, হয় না? দেখি না অনেক সময় নানান রকম পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় হয় না, তখন কিন্তু আলটিমেটাম দিতে হয়, তাই না? স্বাভাবিক রাজনৈতিক সামাজিক বিষয়টা কি, যে তখন একটা আলটিমেটাম আসে যে না, যেটা সত্যি এটা ঘোষণা কেন আসবে না, দ্রুত দেন, যেটা সঠিক সেটা দেন। তেমনি ভাবে নিরঙ্কুশ বিজয়ের পরে যখন বৈষম্য করা হচ্ছিল আমাদের এই পূর্ব পাকিস্তানে, যখন ক্ষমতা চলে আসবে চিন্তা করে তারা দিচ্ছিল না, তখন ওই রাষ্ট্রের প্রতি সংহতি রেখে জয় বাংলা বলার পরে জয় পাকিস্তান বলাটাই অতি কাস্টম ছিল। এটা ওনার বক্তব্য, আমার বক্তব্য না। চশমতির দেওয়া চাক্ষুষ সাক্ষী এবং তারই রাজনীতি করতেন, তার বক্তব্য উপস্থিত, সরাসরি যিনি উপস্থিত ছিলেন। বুঝাতে চাচ্ছি যে তাহলে বোঝা যাচ্ছে ৭ই মার্চের ঘোষণা বা ভাষণটা স্বাধীনতার ঘোষণা ছিল না। যদি সেটাই হতো তাহলে লাস্টে জয় পাকিস্তান বলার প্রয়োজন ছিল না। ছিল কি? স্বাধীনতার ঘোষণা কোনটা ছিল? মুক্তিযুদ্ধের ডাক কোনটা ছিল? উই রিভল্ট, এটা ছিল মুক্তিযুদ্ধের ডাক। আমরা বিদ্রোহ করলাম। সামরিক উর্দি পরা, পোশাক পরা অবস্থায় বিদ্রোহ করা মানে বুঝেন? গলায় ফাঁসির দড়ি হাতে নিয়েই বলতে হয় উই রিভল্ট। সামরিক পোশাকটা যেহেতু কথায় আসলো, মুক্তিযুদ্ধ করেছে আপামর জনতা এবং তৎকালীন যে কয়জনই ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা সামরিক বাহিনী, তাই না? এই কথাটা বলতে গিয়ে আমাকে একটু সময়কে অ্যালাউ করবেন, পরের প্রোগ্রামটা করতে হবে। আমি একটু আসলে এই ঘোষণাটা থেকে একটু বলতে চাচ্ছি। আসলে তো আমাদের সময় কষ্ট হচ্ছে না তো? কোনো কাজা ছোড়াছুড়ি করছি? ইতিহাস নিয়ে কথা বলছি যে ইতিহাস বলতে গেলে ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর, মানে ধৈর্য লাগে। কারণ কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বুঝলাম যে ৭ই মার্চটা স্বাধীনতার ঘোষণা ছিল না। স্বাধীনতার ঘোষণা যখন একজন উর্দি পড়া মেজর সাহেব দিয়েছেন, আমি শামীম কায়সার লিঙ্কন, আমি যখন স্কুল জীবনে আমি বিএনসিসি করতাম, আমার খুব মানে শখ ছিল আমি সামরিক বাহিনীতে যোগ দিয়ে আমি দেশের জন্য কিছু করব, যদি জীবনটা দিতে হয় দিব। এটা আমার খুব একটা শখ ছিল। আমার স্কুল কলেজে আমি বিএনসিসি করেছি এবং once I used to say army is my life, এই ধরনের আমার একটা মোটিভেশন ছিল। আইএসএসবি তে গিয়েছিলাম 42 লগে গিয়ে আইএসএসবি নাম্বার 9 ছিল, এখনো মনে থাকে কেন জানেন? খুব আগ্রহ ছিল আমাদেরকে বিএনসিসি করার অবস্থায়। তখন 303 রাইফেলে আমাদেরকে ফায়ারিং রেঞ্জে নিয়ে যেত। এগুলো একটা মানে জজবা ছিল, মানে ওই বয়সে আমাদেরকে ডিসিপ্লিন শেখাচ্ছে, দ্বিতীয় সারির মানে সামরিক মানে বাহিনী হিসেবে আমাদেরকে তৈরি করছে। ডিসিপ্লিন মানে আমাদের মনে আছে ক্যাডেটের ফুল ফর্ম হলো ক্যারেক্টার, অ্যাবিলিটি, ডিসিপ্লিন, এডুকেশন, ট্রুথফুলনেস। তো এগুলো সব কেন মনে থাকে জানেন? যেখানে আপনার মোটিভেশন থাকে, যেটার প্রতি আপনার আগ্রহ থাকে, সেগুলো ভোলা কঠিন। তো আমি যখন ওখান থেকে আইসিডি থেকে রিজেক্ট হই, আমাকে বলেছিল তোমার লেখালেখিতে অনেক ফ্যান্টাসি আছে, মানে ডিফেন্স ইজ নট এ প্লেস ফর ফ্যান্টাসি। অনেক বেশি আশা নিয়ে এসে দেখা গেছে এখানে এসে তোমার ফ্যান্টাসি গুলো একটু দূর করে আসো, তা না হলে তুমি অন্য জায়গায় ভালো করবা। দিস ইজ নট ফর ইউ। এসে হয়তো তুমি হতাশ হতে পারো। তো আর ফ্যান্টাসি দূর করে যাওয়া হয় নাই, আর সেই সামরিক পোশাক গায়ে দেওয়া হয় নাই। জীবনে সব চাওয়া পাওয়া হয় না। তো বলছিলাম যে ওই সামরিক পোশাক গায়ে দিয়ে যখন বলেছেন উই রিভল্ট, এবং তার স্ত্রী সন্তানেরা অরক্ষিত অবস্থায়, অনিরাপদ অবস্থায়, এই চিন্তা তিনি করেন নাই, দেখছেন সারা জাতি দেশ অরক্ষিত অবস্থায়, এটাকে উত্তোলন করতে হবে। আচ্ছা, উই রিভল্ট বলা হয়, উনি যে ঘোষণাটা দিয়েছেন। এবার আসেন স্বাধীনতার ঘোষণাটা নিয়ে কথা বলি। আপনি যদি উইকিপিডিয়াতে কাটছাট করে আপনাকে ৭ই মার্চের ভাষণ যেটা সেটা বলি, তাহলে আপনি বইয়ে গেলে উইকিপিডিয়া গেলে পেয়ে যাবেন সঠিক কোনটা, পেয়ে যাবেন। তার মানে আপনি পরবর্তীতে পর্যালোচনা করবেন যে সঠিকটা বলার হিম্মত ওনার ছিল না, অথবা তথ্য ওনার কাছে ছিল না, অথবা তিনি বলতে চান নাই। এটাই ভাববেন, তাই না? সঠিকটা যদি না বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সঠিকটা বলো। তাহলে হবে কি জানেন? ইউসলিহ লাকুম আমালাকুম,
তোমার কথার মধ্যে কোনো ভুল হয়ে গেলে ওটা তোমাকে কে সংশোধন করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সংশোধন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, সেখানে আর কারো ঝামেলা আছে? আর কোনো ভুল হওয়ার সুযোগ থাকে? মানে ভুলটা হলেও সংশোধন করে দিলে তুমি সঠিকটা বলো। এখন আপনি যত জায়গায় রেফারেন্সে যাবেন, আপনি ফাইনাল রেফারেন্সটা পাবেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এরপরে তিনি কি বলছেন? অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান সাহেবের কথা তিনি বলছেন, তার পক্ষ থেকে আমি বলছি। বলছেন কি? এখন আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, আই বলতে হলো, আই কেন বলতে হলো? যার বলার দরকার ছিল তিনি নাই। মেজর জিয়াউর রহমান, মেজর বলতে হলো কেন? আমার অবস্থানটা বুঝাই। আমি পূর্ব পাকিস্তানে জন্ম নেওয়া বাংলা ভাষাভাষী বাংলাদেশে একজন সামান্যতম সামরিক পোশাক পরা একজন মেজর সাহেব। আমি মেজর, আমি মেজর বলছি কে? আমি জিয়াউর রহমান বলছি। তার মানে আমি জিয়াউর রহমানকে আজকে বলতে হলো, যার বলার দরকার ছিল তিনি নাই। ডু হিয়ারবাই, একটা কথা আছে যে আমি বললাম, আমি বললাম, ডু আগে এনে উনি বুঝাচ্ছেন, এটা তাকিদ দিয়ে এমফাসিস দিয়ে বলছে ডু হিয়ারবাই, এই মুহূর্তে ডিক্লেয়ার, ঘোষণা, আহ্বান না, আহ্বান না, আহ্বান না, কোনো রিকোয়েস্ট না, কোনো অনুরোধ না। আমি অনুরোধ করছি আসুন সবাই ঝাঁপিয়ে পড়ে, এরকম না। ডু হিয়ারবাই ডিক্লেয়ার, আমি ঘোষণা করছি, ঘোষণা দিলাম, বলছি, যেটা বলছি, দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আমি ঘোষণা করলাম। এবার দেখা যাচ্ছে ওই যে বলে না, ঘাড়ে বন্দুক রেখে, ঘাড়ে বন্দুক রেখে যার বলা দরকার ছিল তিনি যেহেতু নাই, সোশ্যাল মিডিয়ার যুগও না, সুটকেস রেডি করে আগের রাতে জায়গা মতো বিদায়। আমরা 24-এও দেখেছি সুটকেস তাদের রেডি থাকে। বলতে চাচ্ছি কোথায়? তাহলে তার কথা বলে আগে ওই যে ঘাড়ে বন্ধুকে মাখায় দেওয়া বুঝেন, নামাতে হবে। এই কারণে তিনি সেটা উল্লেখ করেছেন, বুঝাতে চাচ্ছি এই সমাজে, এই রাষ্ট্রে আমরা হাজার রকম মানুষকে চলতে হবে না। এই ভদ্রলোকই, এই মেজর জিয়াউর রহমানই কিন্তু পরে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন, তাই না? আমরা দেখছিলাম বহুদলীয় গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, দেখেছিলাম না? আমরা সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন আমার জন্মেরও আগে, তাই না? তাহলে বুঝতে হবে তিনি সেদিনও যেরকম বুঝছিলেন, পরেও বুঝতে পারছিলেন। এই যে আপনাদের মাটি মানুষের মরহুম আব্দুল মোত্তালিব আহমদ আছেন না, তারা 7 ভাই ছিলেন 71 সালে। 7 ভাইয়ের মধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তো বাকি যে 6 ভাই, আমার চাচা জেঠু যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করতো মুক্তিবাহিনীরা তো পাক হানাদার বাহিনীরা জিজ্ঞেস করতো যে তোমরা কয় ভাই? তো বলতেন আমরা 6 ভাই। কিতনে ভাই হে? 6 ভাই হে হাম। 6 জনের নাম, আবার নাম বলতে যে ভুল করে একটা নাম বেশি বলে, তাদের কাছে তথ্য দিছে যে এরা তো 7 ভাই, একজন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে কি বুঝেন না? আপনারা জানেন 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এখানে রাস্তায় রাস্তায় গিয়ে জিজ্ঞেস করতো ছাত্র আছে। চাষবন্দির গাওয়া সরাসরি চাক্ষুষ সাক্ষীর কাছ থেকে শোনা, আমরা নিজেরাও দেখেছি। কি বলছে? ছাত্র আছে, এই তুমি ছাত্র নেই। এই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে কোথাকার? ওই 71 সালে জিজ্ঞেস করতো ছাত্র আছে নাকি। তো যখন খুঁজে পাইছে যে এখানে একটা ছাত্র আছে, তখন তার বাকি ভাইদের, তুমি কয় ভাই? আমরা 6 ভাই। কি ব্যাপার? আমি তো জানি 7 ভাই। তাহলে এখন নাম বলো। নাম বলতে গিয়ে যদি ভুলে বের হয় মোক্তালিব, তাহলে তো ধরবে যে ভাই কোথায় আছে, খুঁজে বের করো। একবার খুঁজতে গিয়ে পিছনের পাতারে দৌড় আছে, পিছনে বেড়াছে, ওটা জগদীশপুরের মানুষ সব জানে সেই কাহিনী। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হলো
তারা যে 7 ভাই, এক ভাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই খবর দিল কে? পাকিস্তান থেকে এসে দিয়ে গেছে। তার মানে বুঝতে হবে খবর দেওয়ার লোক ঘরের ভেতরে আছে, তাই না? আছে নাকি? ইতিহাস বলতেছি ভাই, যে ইতিহাস আমার জন্মের আগে ইতিহাস, যে ইতিহাস আমরা তাহকিক করে ছেঁকে ছেঁকে খুঁজে খুঁজে আমরা বের করে জেনেছি। তার মানে বুঝতে হয় ক্রাইসিস মোমেন্টে বলতে হয় যে কে ঘোষণা দিচ্ছে, দায়িত্ব নিয়ে দাঁড়াতে হয় আই, তারপর সে কোন পর্যায়ের মানুষ সেটা বলতে হয় আই মেজর, তারপরে আমি কে সেটা অ্যাকনলেজ করতে হয়, সেটা নাম সহ বলতে হয় যে আরো যত ঘোষণার কথা আসুক, যত ইতিহাস আমি নাম সহ বলছি আমি জিয়াউর রহমান। এরপরে ব্যর্থহীন কণ্ঠে বলতে হয় আহ্বানের সময় নেই, ইউ হিয়ার বাই ডিক্লেয়ার। এরপর ঘোষণাটা দিতে হয় ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এরপরে মাথায় দিতে হয় যেগুলা পলাইছো সেগুলার ব্যাপারে এখনো মানুষের দ্বিধাদ্বন্দ্ব হয়ে চায় আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ না, জানতে জানতে সময় লাগবে, সিসাঙ্গা উঠতে সময় লাগবে, এই জন্য মাকে দিছি বাবা। তো এগুলো হলো বহুদলীয় গণতন্ত্রের দিকে আমাদেরকে নিয়ে গেছে। পরেও তিনি দেখলেন যে মনে হয় তবা টবা নসিব হয়েছে, মানুষ কাজের পরে ভুল হলে তবা করে না, তবা টবা নসিব হয়েছে, এই জন্য তিনি আবার বহুদলীয় গণতন্ত্রেরও সুযোগ দিলেন। আচ্ছা বলেন তো, আজকে যারা মুক্তিযুদ্ধ করে এই গোবিন্দগঞ্জকে স্বাধীন করছেন, আমাদের যারা বাবা মা যারা সন্তানকে জন্ম দেন, আমার মৃত্যু পর্যন্ত যত ব্যক্তির হাত ধরে আমি যত স্বর্ণ শিখরে উঠি, যত প্রতিষ্ঠিতই হই, বাবা মার থেকে সম্মান বেশি হবে তাদের? বরঞ্চ বাবা মাকে সম্মান করলে তাকে সম্মান করা হবে, বাবা মাকে সম্মান করলে ওই শিক্ষককে সম্মান করা হয় যিনি আমাকে শিক্ষিত করলেন, কারণ তিনিও বলেছেন তোমার বাবা মাকে সম্মানিত করো। বাবা মাকে সম্মান করলে ওই সমাজপতি, ওই নেতাকে সম্মান করা হয় যিনি আমাকে সামনে এগিয়ে নিয়ে গেলেন, কারণ তিনিও শিখেছেন তোমার বাবা মাকে সম্মান করো। এই কারণে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আল্লাহুম্মা আমিন। কিন্তু কিয়ামত পর্যন্ত যত অভ্যুত্থান আসবে, এই যে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র শুরু হওয়া, রাষ্ট্রের জন্মের যে প্রসব বেদনা, বার্থ পেইন যারা নিয়েছেন, এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা থেকে শুরু করে যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা যারা ওই বার্থ পেইন, প্রসব বেদনা নিয়েছেন, তাদের থেকে বেশি সম্মান কেন হবে? এই জন্যই বলতে চাচ্ছি, আজকে এসে কেউ যদি অন্যান্য অভ্যুত্থানগুলোকে, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, সে সময় যখন আমার এই ভূখণ্ডই আমার ছিল না, তখন এই যে উই রিভল্ভ, এই যে আই মেজর জিয়া রহমান টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি বুঝিয়ে দিলাম কেন ৭ তারিখে একটা স্বাধীনতার ঘোষণা ছিল না, কেন ২৫ তারিখে একটা, ২৬ তারিখে একটা স্বাধীনতার ঘোষণা, এবং কেনই বা লাস্টে মাথায় দিতে হয়, এগুলো আমরা বুঝালাম। এখন বোঝাতে চাচ্ছি হলো তওবা নসিব হয়ে বহুদলীয় গণতন্ত্রে বহু দলের রাজনীতির সুযোগ হবে, এই চিন্তা করে, এই যে সবাইকে নিয়ে সামনে চলার চিন্তা ভাবনা করে, এই যে সামনে পথ দেখালেন মেজর জিয়া রহমান সাহেব, তিনি এসে তার দল তিনি শুরু করে গুছায় দিয়ে যেতে পারেন নাই, সে দলটাকে গুছালেন কে? আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই না? এই গুছানো যে অবস্থায় নিয়ে আসছেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দলকে ঐক্যবদ্ধ করে এখন অভিভাবকত্ব নিয়েছেন কে? অবিসংবাদিত প্রধান। অবিসংবাদিত মানে কি? লা রাইবা ফিহি, মানে এটার ব্যাপারে কোনো কনফিউশন নাই, বুঝছেন? তার মানে তার যে নেতৃত্ব, তার যে যোগ্যতা, তার যে দেশপ্রেম, তার যে আপসহীনতা, তার যে অভিভাবকত্ব, এবং তার নটার অফিস কটায় আসে জানেন? ৮টা ৫৫। আমরা কিন্তু যারা সংসদ সদস্য আছি সেটা দৌড়ের উপর আছে, মন্ত্রী মহোদয়গুলো কিন্তু আরো দৌড়ের উপর আছে। আপনি অনেক সময় এরকমও দেখবেন যে মিনিস্ট্রিতে যাবেন, পোর্টফোলিও সবাই, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সবাই উপস্থিত। অনেক সময় দেখবেন যে হয়তো অধিদপ্তরের মহাপরিচালক তিনি হয়তো ছুটিতে আছেন বা কোন একটা, হয়তো তখন উপস্থিত নেই। অবস্থা হলো এই হলো জনাব তারেক রহমান। বোঝাতে চাচ্ছি, আজকে এই বার্থ পেইন নিয়ে যারা আজকে আমাদেরকে এই রাষ্ট্রটা উপহার দিলেন, এখন যদি এসে শুনি যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী স্থাপনের জন্য
যেই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব সেই পাকিস্তান বিমান বাহিনী থেকে যে বিমান নিয়ে রওনা দিয়েছিলেন, এখন তাকে যদি কেউ বলে প্লেন হাইজ্যাকার, এটাকে আমরা মেনে নিব? এটা হতে পারে? তিনি এই বীরত্বের সাথে শহীদ হয়ে বীর শ্রেষ্ঠ উপাধিতে আছেন, আমাদের মাথার মুকুট। তাকে যদি বলে প্লেন হাইজ্যাকার, তাহলে বুঝতে হবে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ দিয়ে তওবা নসিব হয়েছে ভেবে যারা সুযোগ পেল, তাদের আসলে তওবা নসিব হয় নাই। তারা যেরকম মরহুম আব্দুল মুত্তালিব আগুনদের খবর দিয়েছিল যে ওই বাড়িতে গেলে একটা রাজশাহী ভার্সিটির ছাত্র পাওয়া, এত পাকিস্তান থেকে আসে খুঁজে বের করেনি, কেউ না কেউ খবর দিয়েছিল, তাই না? তাহলে বুঝতে হবে তারা ওই সময় যেরকম খবর দিয়েছিল, এখনো ভেতরে বাহিরে ষড়যন্ত্র করে ওই রকম চিন্তা ভাবনা তারা মাথায় রাখছে। এই কারণেই তারা এখনো বলে যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান তিনি নাকি প্লেন হাইজ্যাকার ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক, লজ্জা লাগানো। তো বোঝাতে চাচ্ছি যে একটা ক্রাইসিস টাইমে কিভাবে ঘোষণা দিতে হয়, কিভাবে দিক নির্দেশনা দিয়ে, কিভাবে নিজের জীবনকে তোয়াক্কা না করে ক্রাইসিসের মোমেন্টে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। আমাদের এই গোবিন্দগঞ্জে অনেক প্রত্যাশা। এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের মনে আছে, মঞ্চে দাঁড়িয়ে কেমন গোবিন্দগঞ্জ চাই এই শীর্ষক একটা আলোচনা হয়েছিল, মনে আছে কি আপনাদের? কারা আয়োজন করেছিলেন জানেন? জেনারেশন জি। জেনারেশন জি যারা এই 24-এর গণ অভ্যুত্থান সেই যে ঘোষণা থেকে, ওখান থেকে অনুপ্রেরণা নিয়ে যেরকম আপসিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 উপহার দিয়েছিলেন না, 90 গণ অভ্যুত্থান, স্বৈরাচার নিপাত যা, গণতন্ত্র মুক্তি পাক, তাই না? আর এই 24-এ কি হয়েছিল? এই 24-এ গণ অভ্যুত্থানের জেনারেশন জি কি দেখাইছে জানেন? আপনি খেয়াল করে দেখেন, এই জেনারেশন জি বাংলাদেশে, কথা শেষ করে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে, এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই জেনারেশন জি কি করছে আপনি খেয়াল করে দেখেন। নেপালে দেখছেন, নেপালে তারা আন্দোলন পরবর্তী আবার ক্লাসরুমে ফেরত দিয়েছে, তাই না? 90-এ আন্দোলন পরবর্তী ক্লাসরুমে ফেরত দিয়েছে। 24-এ আন্দোলন পরবর্তী কিছু ক্লাসরুমে ফেরত গেছে, কিছু পলিটিক্সে ফেরত গেছে, তাই না? পার্লামেন্টে গেছে, কিছু সরকারে গেছে, তাই না? বুঝতে হবে এই জেনারেশন অলরেডি দেশের দায়িত্ব নেওয়াটা টেক ওভার করছে, করছে না? তারা যে রাষ্ট্রের দায়িত্বে গেছে, গিয়ে এসে তারা কিছুটা হলেও তো সাকসেস পেয়েছে, তাই না? হয়তোবা যদি ক্লাসরুমে সবাই ফিরে যেত, তারপর একটা দল সেভাবে মোটিভেশন তৈরি করতে, হয়তো সাকসেসটা একটু বেশি আসবে। কিন্তু তারপরেও আমাদের এই রংপুর বিভাগেও কিন্তু তারা 2টা আসন পেয়েছে, পায়নি? আমাদের নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে, এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি, তাই না, এনসিপি, তাদের কিন্তু 2টা আসন পেয়েছে। আমাদের যে রংপুরে পেয়েছে, কুড়িগ্রামে পেয়েছে না? তো আমি বলতে চাচ্ছি এই জেনারেশন জি পরবর্তী তারা বুঝাতে চাচ্ছে যে আমি একবার গুলি খাওয়ার পরে, নরমালি কি করে একজন সামরিক কর্মকর্তা বা একজন সামরিক সদস্য, তিনি কি করবেন? একবার গুলি খাওয়ার পরে দৌড়ে পেছনে যাবেন, একটা পজিশন নেবেন, পজিশন নেওয়ার পরে আরো কিছু ফোর্স সাথে নিয়ে এসে তারপরে আবার উনি হামলা করবেন, তাই না? এটাই হওয়ার কথা। কিন্তু জেনারেশন সি বুঝাচ্ছে নিরস্ত্র, সশস্ত্র সামনে নিরস্ত্র একবার গুলি খাওয়ার পরে আরেকটা গুলি খাওয়ার জন্য দাঁড়াতে হয়।